হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? তো দেখতে দেখতে আমাদের স্থিতিবিদ্যার ৭ নাম্বার লেকচার ভিডিওতে আমরা চলে আসলাম। আমরা গত লেকচার ভিডিওতে যেই কাজটা করেছি, আমরা লামের উপপাদ্য ব্যবহার করে ইননর্মাস ম্যাথ সলভ করেছি, অনেকগুলো ম্যাথ সলভ করেছি। তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে 8.2 এর যে লামের উপপাদ্যের কনসেপ্ট দিয়ে যে ম্যাথগুলো করানো হয়েছে ওগুলো একটু আগে আগে করে ফেলো, ঠিক আছে? ওগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আজকে হচ্ছে আমাদের 8.2 এর এন্ডিং ক্লাস, মানে হচ্ছে আমরা আজকে 8.2 এর আমরা বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করাবো। তোমাদের তো আমি বলেই রাখছি টোটাল 50টা অঙ্ক আমি করাবো স্থিতিবিদ্যার, তার মধ্যে অবশ্যই বোর্ড এবং অ্যাডমিশনের ম্যাক্সিমাম পোর্শন কভার হয়ে যাবে। সো এই যে 50টা অঙ্ক করাবো, তার মধ্যে 31টা ম্যাথ আমরা অলরেডি বিগত 6টা লেকচার ভিডিওতে করে ফেলছি। আজকের লেকচার ভিডিওতে আমরা শুরু করব হচ্ছে 32 থেকে, এবং হোপফুলি আমরা আজকে 8.2টা কভার করে ফেলবো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসের ম্যাথ, ঠিক আছে? তো খেয়াল করে দেখো পিচ্চিরা, আমরা 8.2তে বেসিক্যালি কি জানি যে বলগুলো নিয়ে আসলে ভারসাম্য তৈরি হবে, এবং আমরা এও জানি যে এখানে আমরা বেসিক্যালি কতগুলো উপপাদ্য বা কতগুলো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন লামের সূত্র, ত্রিভুজ সূত্র, তার মানে যেটাকে আমরা বলবাহু বলি আর কি, লম্ববাহু উপপাদ্য, আর হচ্ছে গিয়ে আমাদের যেই উপাংশের কনসেপ্ট সেইটা, এই কয়টা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। তো সেই কনসেপ্টসগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে বিগত ক্লাসগুলোতেও ম্যাথ সলভ করছি। তো চলো আজকে আমরা সেই কনসেপ্টগুলো দিয়ে ম্যাথ সলভ করব। দেখো কি বলছে এখানে ভাইয়া, প্রথম যে প্রশ্নটা আজকের ক্লাসের সেটা হচ্ছে গিয়ে ভূমির সাথে আলফা কোণে নত একটি মসৃণ সমতল বরাবর উপরের দিকে কার্যরত P1 বল এবং P2 মানের আনুভূমিক বল, মানে একটা হচ্ছে সমতল বরাবর উপরের দিকে কার্যরত, মানে সমতল ওই যে আনত কলে যে একটি মসৃণ তল হবে, এটা সমতল না, আনত মসৃণ তল বরাবর উপরের দিকে সে যাচ্ছে, ঠিক আছে? তো উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে পি ফোর্স, এবং P2 মানের আরেকটা আনুভূমিক বল, সে হচ্ছে তলের উপরে বস্তুটাকে ভারসাম্য অবস্থায় রাখে। এখন তোমারে বলছে এই তিনটা জিনিসই, মানে P1, P2 এবং আলফা, এই তিনটাকে যদি অর্ধেক করা হয় তাইলে বস্তুটি হচ্ছে গিয়ে সাম্যাবস্থায় থাকে, তাইলেও থাকে। ওকে, তো এখন আমাকে বলছে যে প্রমাণ করো তাহলে P1:P2 সমান সমান হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 4 1। অঙ্কটা অনেক সুন্দর, অঙ্কটা অনেক মজার। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমত জানি নিশ্চয়ই যে আমাদের আসলে কি করতে হবে ভাইয়ারা, আমাদের আসলে চিত্র আঁকাইতে হবে। ফার্স্ট অফ অল স্থিতিবিদ্যার অঙ্ক করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, চিত্রটা ফার্স্ট অফ অল আঁকাইতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের আনুভূমিক তল, যে আনুভূমিক তলের সাথে আলফা কোণে নত একটা আনত তল আছে। লেটস সে এইটা হচ্ছে সেই আনত তলটা। ওকে, অ্যান্ড আমাদের বলছে এই আনত তলের উপর একটা বস্তু আছে, ধরে নাও এই হচ্ছে আমাদের বস্তুটা, যেই বস্তুটাকে হচ্ছে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে এই তলের সাথে সমান্তরালে, তলের সাথে মানে ওই তল বরাবরই একটা ফোর্স অ্যাপ্লাই করি, যেই ফোর্সটা হচ্ছে পোলাপান P1 ফোর্স, যেই ফোর্সটা হচ্ছে P1 ফোর্স, যেটা কিনা তলের সাথে সমতল, মানে ওই তল বরাবরই আসলে ফোর্সটা উপরের দিকে করতেছি, মানে এই ফোর্সটা হচ্ছে P1 ফোর্স। ওকে, এবং আমাদের এও বলা হয়েছে যে এই বস্তুটাকে রাখার জন্য P2 মানের একটা আনুভূমিক বল রাখা হয়েছে। এখন দেখো আনুভূমিক বল যেটা রাখা হয়েছে সেটা তো নিশ্চয়ই এই দিকে হবে না, সেটা কোন দিকে হবে? ডান দিকে হবে, তাই না? তার মানে ভাইয়া এইখান থেকে আমার আনুভূমিক ফোর্সটা হবে এই বরাবর। তাইলে পিচ্চিরা আমার এটা কি ফোর্স? এটা হচ্ছে P2 ফোর্স, আর যে অ্যাঙ্গেলটা আমাকে বলে দিছে সেটা হচ্ছে আলফা, যেটা কিনা এই দিকে কাজ করতেছে। তো নিশ্চয়ই তোমরা চিত্রটা প্রপারলি বুঝে গেছো ভাইয়ারা। তো আমরা এখানে কি করে ফেললাম বলো তো দেখি। আমরা একটা বস্তু নিলাম, যেই বস্তুটার হচ্ছে গিয়ে ভাইয়ারা আমার, যেই বস্তুটার হলো গিয়ে আমরা দুইটা হচ্ছে তোমার তল পাইলাম, একটা হচ্ছে P1 তল এবং আরেকটা হচ্ছে গিয়ে P2 তল, এবং এই দুইটা তলে আমরা হচ্ছে গিয়ে আমরা একটা তল পাইলাম আনত তল, যে আনত তল বরাবর হচ্ছে গিয়ে P1 ফোর্স কাজ করতেছে, আর হচ্ছে গিয়ে ভূমির সাথে বা আনুভূমিকের বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে P2 বল। তো এখন এই যে দুইটা ফোর্স অলরেডি আছে, একটা হচ্ছে P1 বল এবং একটা হচ্ছে P2 বল, এছাড়াও কিন্তু আমাদের এই বস্তুটার উপরে আরও তিনটা ফোর্স আছে। কি কি সেই তিনটা ফোর্স? একটা ফোর্স হচ্ছে গিয়ে আমাদের ডাব্লিউ, যেটা কিনা আমাদের ওজন, বস্তুর তো অবশ্যই ওজন থাকবে, যেটাকে আমরা ধরো ডাব্লিউ দিয়ে দিই, ডাব্লিউ।
এবং আরেকটা ফোর্স হচ্ছে গিয়ে আমাদের প্রতিক্রিয়া বল। এটা তো বুঝাই যায় যে যেহেতু আনত তলের উপরে আছে, সো প্রতিক্রিয়া বলটা তো থাকবেই। যে প্রতিক্রিয়া বলটা সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে, যেটাকে ধরে নাও ভাইয়ারা আর। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে অঙ্কটা করাচ্ছি সেই অঙ্কটা বেসিক্যালি উপাংশ দিয়ে করতে হবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো যে এখানে টোটাল 4টা ফোর্স আছে, P1 P2 W এবং R। তো যেহেতু 4টা ফোর্স আছে, সো লামি তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না। লামি অ্যাপ্লাই করার জন্য 3টা ফোর্স লাগবে। বলবাহু অ্যাপ্লাই করতে পারবে না, তোমার হচ্ছে গিয়ে লম্ববাহু অ্যাপ্লাই করতে পারবে না। প্রত্যেকটার জন্যই বেসিক্যালি আসলে 3টা ফোর্স লাগবে। তার মানে তুমি এখানে যেটা অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে গিয়ে উপাংশের কনসেপ্ট। এবং উপাংশের কনসেপ্ট কেন তুমি অ্যাপ্লাই করবা? বিকজ 4টা ফোর্স আছে ভাইয়া, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি উপাংশটা কোন বরাবর নিবা? তোমাকে আমি গত লেকচার ভিডিওতেও বলছি, আমি আবারও বলি যে যখন তোমার আনত তল থাকবে, আনত তল বরাবর বস্তুটা থাকবে, তখন উপাংশটা নিতে হবে ভাইয়া আনত তল বরাবর। যদি সমতলে বস্তু থাকে তাহলে উপাংশ নিতে হয় হচ্ছে ভাইয়া সমতল বরাবর। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো ভাইয়া, যে যখন বস্তুটা হচ্ছে গিয়ে আনত তলের উপরে থাকবে তখন আমার আসলে উপাংশ নিতে হবে ওই তল বরাবরই, আনত তল বরাবরই। আর যখন বস্তুটা সমতলের উপরে থাকবে তখন আমাকে আসলে উপাংশটা নিতে হবে সমতল বরাবর। তার মানে ভাইয়া এখানে আনত তল বরাবর কোন ফোর্স কাজ করতেছে? P1 ফোর্স কাজ করতেছে। তাহলে আমি উপাংশটা নিব কোন বরাবর? P1 ফোর্স বরাবর, ঠিক আছে? উপাংশের কনসেপ্ট আমরা শুরুতেই পড়ায় আসছি। তাহলে এই অঙ্কটার জন্য যদি আমি P1 বরাবর, এই সেম ম্যাথটার জন্য যদি ভাইয়া P1 বরাবর উপাংশটা নেওয়ার চেষ্টা করে, উপাংশ বা লম্বাংশ যেটাই বলো আর কি, সেটা যদি নেওয়ার চেষ্টা করে তাহলে দেখো তো কীরকম হয় ভাইয়া। আমরা তো জানি যেহেতু বস্তুটা ভারসাম্য অবস্থায় আছে, যেহেতু বস্তুটা ভারসাম্য অবস্থায় আছে, তাহলে লব্ধির উপাংশটা কত হবে? 0, কারণ লব্ধি তো এক্সিস্ট করতেছে না, 0 তো, তাই না ভাইয়া? যেহেতু তোমার ভারসাম্য অবস্থায় আছে তো লব্ধি তো এক্সিস্ট করতেছে না। তো যেহেতু লব্ধি এক্সিস্ট করতেছে না তো লব্ধির উপাংশ আবার কত হবে? 0ই হবে। এবং ভাইয়ারা যেহেতু 4টা ফোর্স আছে তাহলে প্রত্যেকটার কজ নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা P1 এর সাথে কত গুণ তৈরি করে সেটা আমাকে বুঝতে হবে। দেখো P1 নিজে P1 এর সাথে কত গুণ তৈরি করবে বলো তো দেখি? 0 ডিগ্রি। এ তো বুঝাই যায়। এই রেখা বরাবর আমি উপাংশ নিচ্ছি, এই রেখা বরাবর আবার এই রেখাটাই কত গুণ তৈরি করবে? 0 ডিগ্রি কোণ তৈরি করবে। তারপরে আসো আর, আর কত কোণ তৈরি করবে ভাইয়া? 90 ডিগ্রি কোণ তৈরি করবে, কোনো ডাউট নাই। আর হচ্ছে গিয়ে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। ডাব্লিউ যেটা আছে সেটা তৈরি করবে হচ্ছে গিয়ে এই কোণটা। এখন প্রশ্ন হচ্ছে এই কোণটা তো নিচের দিকে, মানে এই কোণ যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ হবে, তাই না? আমরা জানি, আমরা গত লেকচার ভিডিও থেকেই বুঝছি, বা গত লেকচার ভিডিওগুলো যারা ফলো করে আসছো তারাই জানো যে আমরা হচ্ছে যখন নিচের দিক দিয়ে কোণ নেই, মানে ক্লকওয়াইজ যখন কোণ নেই, আমাদের কোণের ভ্যালুটা নেগেটিভ ধরতে হয়, তাই না ভাইয়ারা? এখন দেখো এই কোণটা কেমনে আমরা বের করি। তো খেয়াল করে দেখো জনগণ আমার, খেয়াল করে দেখো এইটুকু কি হবে? আলফা হবে ভাইয়া। কেন আলফা হবে? বিকজ অনুরূপ কোণ, তাই না ভাইয়ারা? বিকজ কি? অনুরূপ কোণ। এটা যদি আলফা হয় এটাও আলফাই হবে। এবং পিচ্চিরা আমার এইটুকু কত ভাইয়া বলো দেখি? 90 ডিগ্রি। তাইলে ভাইয়া তুমি আমাকে বলো ডাব্লিউ অ্যাকচুয়ালি কত কোণ তৈরি করতেছে বলো তো ভাইয়া? ডাব্লিউ অ্যাকচুয়ালি তৈরি করতেছে হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা। ডাব্লিউ আসলে তৈরি করতেছে 90 ডিগ্রি প্লাস আলফা। আর P2 কত তৈরি করতেছে ভাইয়া বলো দেখি? P2 তৈরি করতেছে হচ্ছে cos মাইনাস আলফা। মানে তো বুঝাই যাচ্ছে P2 কত তৈরি করবে? মাইনাসই তো তৈরি করবে। মানে নিচের দিকে ক্যালকুলেট করো, মানে যেই বরাবর তুমি উপাংশটা নিবা সেখান থেকে তুমি প্রত্যেকটা ফোর্স ক্যালকুলেট করবা, মানে প্রত্যেকটা ফোর্সের সাথে অ্যাঙ্গেল ক্যালকুলেট করবা এবং তার কসটা দিয়ে জাস্ট গুণ করে দিবা। বুঝতে পেরেছো? তাহলে দেখো জনগণ, এখানে যদি আমি রেজাল্টটা বের করতে চাই 0, এটা cos 0 ডিগ্রির মান তো 1ই। আর আমরা তো জানি যে cos 90 ডিগ্রির মান 0, তাই পুরাটাই আসলে কি হয়ে যাবে বলো তো দেখি? এই পুরাটাই আসলে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে পুরাটাই যেহেতু ভ্যানিশ হয়ে যাবে, মানে পুরাটা রেজাল্ট আসবে 0, তাহলে থাকে কি এখন? ডাব্লিউ cos 90 ডিগ্রি প্লাস আলফা, যেহেতু নেগেটিভ, অ্যান্ড আমরা জানি cos নেগেটিভ আসলে cos পজিটিভই হয়ে যায়, তাই না পোলাপান? মানে cos মাইনাস থিটা মানে আসলে cos থিটাই, ঠিক আছে? সো নেগেটিভগুলো আমরা সরাই দিছি। এখন দেখো পোলাপান, 0 ইকুয়ালস টু P1 প্লাস 90 প্লাস আলফাকে বলা যায় হচ্ছে গিয়ে cos 90। cos 90 মানে হচ্ছে গিয়ে
সাইন, বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে গিয়ে এটা যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা জানি কজ নেগেটিভ হয়, তাই না পোলাপান? তাইলে দেখো তো রেজাল্ট কি আসে। রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউ সাইন আলফা সমান সমান হবে হচ্ছে গিয়ে P1 প্লাস P2 কজ আলফা। এই বান্দাটাকে দাও 1 নাম্বার। দেখো তো বুঝো কিনা জনগণ। ভাইয়ারা ইজিলি বোঝা যাচ্ছে। ভাইয়া কি করলাম, P1 বরাবর উপাংশ নিলাম, আর যেহেতু এখানে কোনো লব্ধি নাই, বস্তুটা ভারসাম্য অবস্থায় আছে মানে সাম্য অবস্থায় আছে, সেক্ষেত্রে আমার লব্ধির মানটা 0, মানে লব্ধির উপাংশটা তো 0ই হবে। তারপর আমরা প্রত্যেকটারই উপাংশ নিলাম। প্রথমে P1 এর জন্য 0 ডিগ্রি হবে, আর P1 এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি, 90 ডিগ্রি কোণ তৈরি করে। P2 P1 এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, মাইনাস আলফা কোণ তৈরি করে, এবং W যেটা তৈরি করে সেটা হচ্ছে 90 প্লাস আলফা তৈরি করে। এখন এটা তো হয়ে গেল। ঠিক তেমনি দেখো অনুরূপভাবে দেখো আমি কি বলতে পারি যে এই যে প্রত্যেকটা P1 P2 এবং আলফা, এই তিনটা জিনিসকে যদি তুমি অর্ধেকও করো, সমস্যা আছে কোনো? সেম ইকুয়েশনটাই হবে না ভাইয়া? জাস্ট এই যে P1 P2 এবং আলফা, এদেরকে জাস্ট তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ তুমি আসলে এদেরকে কি করছো? অর্ধেক করছো। তুমি আসলে এদের কি করেছো ভাইয়া? অর্ধেক করেছো। তার মানে তোমাকে আসলে 2 দিয়ে এদেরকে P1 P2 এবং আলফাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বাট ইকুয়েশন কিন্তু সেমই থাকবে। তাহলে আমি কি লিখতে পারি যে অনুরূপভাবে এই জাস্ট সেম ইকুয়েশনটাই লিখব। জাস্ট আলফার জায়গায় হবে হচ্ছে গিয়ে আলফা বাই 2, P1 এর জায়গায় হবে P1 বাই 2, এবং P2 এর জায়গায় হবে হচ্ছে P2 বাই 2 কজ আলফা বাই 2। অনুরূপভাবে এটা লিখাই যায় কিনা বলো? অনুরূপভাবে এটা লিখাই যায়। এখন পোলাপান তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে ভাইয়া 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনের এই যে রেজাল্টগুলো আছে এদের মধ্যে কোনটা আসলে মানে আলাদা? তুমি যদি দেখো ইকুয়েশনটা ভালো মতো, ডাব্লিউটা এখানে আসলে মানানসই না, মানে আমাদের যে ইকুয়েশন বা প্রমাণ যেটা সেখানে আসলে ডাব্লিউ নাই, বাট এইখানে আমাদের কি আছে ভাইয়া বল দেখি? ডাব্লিউ আছে। সো ডাব্লিউটারে আমার কি করতে হবে? সরায় ফেলতে হবে। ডাব্লিউটাকে ভাইয়া কি করবা? তুমি সরায় ফেলবা। দেখো এখানে কিন্তু কোনো ডাব্লিউ নাই, তো তুমি যে কাজটা করবা সরানোর জন্য বেসিক্যালি আসলে 1 আর 2 রে মানে ভাগ করে দিবা সিম্পলি, তাহলেই তো ডাব্লিউ সরে যাবে, তাই না? তাহলে আমি যদি সেম কাজটাই করি, আমি যদি 1 এবং 2 কে ভাগ করে দেই, তাইলেই তুমি বুঝতে পারবা ভাইয়া, ঠিক আছে? 1 আর 2 কে যদি ভাগ করে দেই, তাহলে উপরে আসবে সাইন আলফা, নিচে আসবে সাইন আলফা বাই 2, কারণ ডাব্লিউ ডাব্লিউ ক্রসেস আউট হয়ে যাবে। উপরে আসবে P1 প্লাস P2 কজ আলফা, নিচে হবে P1 বাই 2 প্লাস P2 বাই 2 কজ আলফা। ভাইয়া কি করলাম? ভাইয়া জাস্ট সিম্পলি 1 আর 2 কে ভাগ করে দিলাম। বুঝতে পেরেছি ভাইয়া? ভাইয়া জাস্ট সিম্পলি 1 আর 2 কে ভাগ করে দিলাম। ঠিক আছে পিচ্চিরা আমার? এখন দেখো তোমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটায় কিন্তু কোনো সাইন নাই, ঠিক আছে? তোমার প্রশ্নটায় কিন্তু কোনো সাইন নাই, সব কজ। তাহলে যেহেতু কজ, তাহলে ভাইয়া কি করতে হবে? এই যে সাইন আলফার যে সূত্র, দেখো তুমি নিশ্চয়ই এইটাকে লিখতে পারো 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর নিচে কি হবে ভাইয়া বলো দেখি? সাইন আলফা বাই 2। 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, এটা তো বুঝাই যায়, তাই না? সাইন আলফাকে মানে সাইন 2 একে যদি তুমি ডিভাইড করো, এবং উপরে যেটা হবে, এগুলো তো কোনো অসুবিধা নেই, এগুলো তো কজই আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো তো কজই আছে পিচ্ছিরা আমার, ঠিক আছে না? আচ্ছা, এখানে একটা আলফা বাই 2 হবে আর কি। তাহলে এখানে তো ভাইয়া ঠিকই আছে। এখন দেখো জনগণ, আল্লাহর কি কুদরত দেখো তুমি ভাইয়া, সাইন আলফা বাই 2 সাইন আলফা বাই 2 আসমানে চলে যাচ্ছে। যেহেতু এর আসমানে চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি এই পাশে 2 কজ আলফা বাই 2, ওইখানে থাকতেছে হচ্ছে গিয়ে P1 প্লাস P2 কজ আলফা বাই 2, এখানে থাকতেছে P1 বাই 2 P2 বাই 2। এখানে একটু ক্যালকুলেশনটা একটু হেক্টিক, বুঝছো? ক্যালকুলেশনটা তোমাকে একটু কষ্ট করে করতে হবে। তো খেয়াল করে দেখো, এখন যদি আমি পরবর্তী পার্টে যাই, তাহলে নিচেরগুলোকে থাবর মেরে বাম পাশে নিয়ে আসবো, এছাড়া তো আসলে কোনো ওয়ে নেই, ভগ্নাংশ রাখার তো কোনো মানেই হয় না। তাহলে আমি যদি 2 দিয়ে এই বান্দাগুলারে গুণ দিয়ে দেই, তাহলে থাকবে হচ্ছে P1 কজ আলফা বাই 2, তারপরে থাকবে হচ্ছে গিয়ে P2 কজ আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2 হবে হচ্ছে কজ স্কোয়ার আলফা বাই 2, আর এই পাশে থাকবে কি ভাইয়া বলেন দেখি? এই পাশে থাকবে হচ্ছে P1 প্লাস P2 cos আলফা বাই 2।
একদম পারফেক্ট, বুঝছো? একদম পারফেক্ট, সুন্দর, একদম সুন্দর। মানে জাস্ট কি করছি আমি, আর গুণ দিয়ে দিছি। এখন কি দেখো, P1 P2 আছে, তো কি করবা, P1 গুলোকে এক পাশে নিয়ে যাবা, P2 গুলোকে অন্য পাশে নিয়ে যাবা, তারপরে P1 P2 কমন নিবা, যেটা আমরা নর্মালি সবসময় ত্রিকোণমিতিতে করি। এরকম সিচুয়েশন চলে আসলেই আমরা আসলে কমনগুলোকে এক পাশে নিয়ে আসি, আর আরেকগুলোকে অন্যগুলোকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে যেমন ধরো এইখানে যদি আমি কমনগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে P1 cos alpha by 2, তাহলে P1 কে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস P1 হবে, আর এখানে হবে P2 cos alpha by 2 মাইনাস P2। এই তো, মানে জাস্ট কি করছি দেখো, জাস্ট সাইড চেঞ্জ করছি। তাহলে এখান থেকে যদি তুমি P1 কমন নাও, তাহলে হবে হচ্ছে গিয়ে cos alpha by 2 মাইনাস 1। এখান থেকে তো কিছু কমন নিতে পারতেছো না, বিকজ ভাই এখানে হচ্ছে cos আলফা আছে। তো সো হোয়াট ভাই, cos আলফাকে তুমি কি করবা, ভাঙবা। দেখো সবাই আলফা বাই 2, খালি ইনি হচ্ছে গিয়ে ভাই অন্যরকম আলফা। তাহলে কি করবা, cos আলফাকে ভাঙবা না? অবশ্যই ভাঙবা তুমি। অ্যান্ড এই cos আলফাকে ভাঙার জন্য কিন্তু একটা সূত্র আমরা জানি। সূত্রটা কি দেখো, তুমি এই সূত্রটা অবশ্যই ত্রিকোণমিতিতে দেখছো, বা আমার এই ক্লাসগুলো যদি তুমি করে থাকো, এই সূত্রটা এখন দুধবাদ হয়ে গেছে তোমার ক্ষেত্রে। cos 2 এর সূত্র, cos 2 এর সূত্র কি, 2 cos স্কোয়ার a মাইনাস 1। এই সূত্র তো নিশ্চয়ই তুমি জানো। cos 2 এর সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1। তো ভাইয়া এই যে জিনিসটা দেখতেছো তুমি, এই যে জিনিসটা তুমি দেখতেছো cos আলফা, এইটাকে ভাইয়া লিখতে পারি না 2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1। ভাইয়া এটা আপনি কেমনে লিখলেন? ওই যে কথায় যেই সূত্রটা দিয়ে লিখলাম, এখানে 2a ছিল, a হয়ে গেছে, মানে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে আলফা ছিল, আলফার অর্ধেক তো আলফা বাই 2, বুঝো নাই? এটা তো ত্রিকোণমিতির কনসেপ্ট ভাইয়া, তাই না? এটা কিসের কনসেপ্ট? ত্রিকোণমিতির কনসেপ্ট ভাইয়া। তাহলে দেখো পোলাপান আমার, তাহলে পোলাপান একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি এইখানে ক্যালকুলেট করো, তাহলে দেখবা তোমার এখানে রেজাল্ট আসতেছে 2p2 cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস p2। বা আমি যদি p2 কে কমন নেই, p2 কে যদি কমন নেই, এরকম কিছু একটা আসতেছে। তুমি চেক করে দেখতেও পারো ভাইয়া, তুমি জাস্ট p2 কে কমন নাও, দেখবা কাটাকাটি চলে গেলে এরকম কিছু একটা আসতেছে। এবং তুমি আল্লাহর কি কুদরত দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা চলে যায়, তাই না ভাইয়া? বলো, আল্লাহর কি কুদরত দেখো ভাইয়া, এটা কিসের ফর্মুলা চলে যায়? এটা হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা চলে যায়। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাটা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং আরো মজার ব্যাপার দেখো, এইখানে কিন্তু ভাইয়া এখন এইটাও এবং দুই জায়গায় মাইনাস প্লাস দিয়ে দিছি ধরো। আচ্ছা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, a মাইনাস বি। এখন দেখো দুই জায়গায় কিন্তু কমন একটা জিনিস আছে, জাস্ট আল্লাহর নাম নেই, দুইটারে কেটে দাও, জাস্ট দুইটারে কেটে দাও। তো ভাইয়া কেটে যদি তুমি দাও, ভাইয়া তুমি যদি কেটে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে p1 ইকুয়ালস টু p2 1 প্লাস cos আলফা বাই 2। এখন দেখো পোলাপান, মনোযোগ দিয়ে বুঝো কিন্তু, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি এই সূত্রটার দিকে যদি তুমি তাকাও, এই সূত্র থেকে আমি কি এই জিনিসটাও ডিরাইভ করতে পারি না, যে 1 প্লাস, মানে 1 কে যদি বাম পাশে নিয়ে যাও, 1 প্লাস cos 2a সমান সমান হবে 2 cos স্কোয়ার a। 1 প্লাস cos 2a সমান সমান হবে হচ্ছে গিয়ে 2 cos স্কোয়ার a। কোনো ডাউট আছে? এটা তো কোনো ডাউটই নাই ভাইয়া। জাস্ট এটাকে তুমি জাস্ট এই পাশে দেখো, একই রকম ভাইয়া, জাস্ট 1 প্লাস cos 2 এর ফর্মুলা। তো দেখো এখানে কিন্তু 1 প্লাস cos আলফা বাই 2 আছে। তো আলফা বাই 2 কে তুমি যদি মনে মনে 2a চিন্তা করো, তাহলে কিন্তু এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারো। কেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে? কারণ তোমার প্রমাণে কিন্তু cos স্কোয়ার আছে, মানে দ্বিঘাত আছে, কিন্তু তুমি যেটা বাইর করছো সেখানে কিন্তু কোনো দ্বিঘাত নাই ভাইয়া। ব্যাপারটা বুঝছো? তো এই জন্য আমরা যে কাজটা করব, এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর এই ফর্মুলাটা কি হয়, যে কোণ থাকে তার অর্ধেক হয়ে যায়, তাহলে এইখানে যে কোণটা আছে তারও অর্ধেক হয়ে যাবে। দেখো 2a ছিল, অর্ধেক হয়ে a হয়েছে, তাহলে আলফা বাই 2 এর অর্ধেক কি হবে? আলফা বাই 4 হবে, তাই না? 2a ছিল, অর্ধেক হয়ে a হয়েছে, তাহলে আলফা বাই 2 এর অর্ধেক কি হবে ভাইয়া? আলফা বাই 4। তাহলে যেহেতু আলফা বাই 2 এর অর্ধেক আলফা বাই 4 হবে, তাহলে ভাইয়া কি লিখতে পারে p1 ইকুয়ালস টু p2 ইন্টু 2 cos স্কোয়ার আলফা বাই 4। বা ফাইনালি ভাইয়া লেখা যায় p1 বাই p2 সমান সমান 2 cos স্কোয়ার আলফা বাই 4 ডিভাইডেড বাই 1। বা ফাইনালি লেখা যায় p1 is to p2 সমান সমান
2 cos স্কোয়ার আলফা বাই 4 ইজ টু 1। একদম পানির মতো সোজা, বুঝছো? এই অঙ্কগুলো একদম পানির মতো সোজা, এগুলো তোমাকে পারতে হবে। উপাংশ দিয়ে যে ম্যাথগুলো আসে ভাইয়া, এগুলো আসলেই পানির মতো সোজা, এগুলো তোমাকে আসলে পারতেই হবে, না পারার আসলে কোনো স্কোপই নাই। একদম পারফেক্টলি ইজিয়ার ম্যাথ, বুঝো নাই ভাইয়ারা? একদম সোজা না ভাইয়া বলো? একদম পারফেক্টলি সোজা। এর চেয়ে ইজি ম্যাথ তুমি একটাও দেখছো? এর চেয়ে ইজি ম্যাথ আসলে দুনিয়াতে একটা নাই, তাই না ভাইয়া বলো? মজা করতেছি, আরও আছে, বাট স্থিতিবিদ্যার জন্য এটা আসলে ইজি, তাই না? ইজি না ভাইয়া বল? খুবই সোজা। জাস্ট কি করলাম, চারটা ফোর্স ছিল, উপাংশের কনসেপ্ট অ্যাপ্লাই করলাম আনত তল বরাবর, আর তারপরে জাস্ট অর্ধেক করে দিলাম ভ্যালুগুলোকে। করার পরে জাস্ট দুইটারে ভাগ করে দিয়ে স্রোতের টানে অঙ্ক মিলাই ফেললাম। জীবন একদম পারফেক্টলি ইজিয়ার। তাহলে চলো এই অঙ্কটা করার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আমরা হচ্ছে গিয়ে এরপরে আচ্ছা 35 নাম্বার অঙ্কটাকে করে নিব, কারণ এটা একই টাইপের, সিরিয়ালে রাখা উচিত ছিল আর কি। যাই হোক, তো 35 নাম্বার অঙ্কটা যদি একটু দেখি, মানে ওইটার মতোই আর কি, এই জন্য এটা আগে করাই, তারপরে বাকি দুটা করাবো ইনশাল্লাহ। তো দেখো এখানে কি বলছে, যে 35 নাম্বার অঙ্কটা আসলে উপাংশ দিয়েই করতে হবে, এই জন্য আর কি আগে করাচ্ছি। তো বলছে যে একটি উলম্ব তলে অবস্থিত 10 কিলোগ্রাম ওজনের একটি বস্তুর সাথে লম্বভাবে অবস্থিত 5 কিলোগ্রাম ওজনের একটি বল, এবং আরও কিছু বলে দিছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আর একটা বল। কতগুলা বল রে ভাই, জীবন তো শেষ করে দিবে। এবং এফ এর সাথে আবার সমকোণে ক্রিয়ারত আর একটা বল আর সাম্য অবস্থা সৃষ্টি করছে। মাই গুডনেস, এটা আবার কি ভাই, এতগুলা বল? তো যেহেতু এতগুলা বল ভাইয়া, বুঝাই যাচ্ছে 3-এর অধিক বল থাকলে চোখ বন্ধ করে ভাইয়া উপাংশের কনসেপ্ট অ্যাপ্লাই করবে। তো এখানেও ভাইয়া কি করবে, উপাংশের কনসেপ্টটাই অ্যাপ্লাই করবে। তাহলে দেখো কি বলছে, যে উলম্ব তলে অবস্থিত 10 কিলোগ্রাম ওজনের একটা বস্তু, ঠিক আছে? তাহলে যে বস্তুটা আমরা নিব, ধরে নাও এটা যদি একটা বস্তু হয়, তাহলে এই বস্তুটার ওজন কত হবে ভাইয়া বলো দেখি? ওজনটা হবে হচ্ছে গিয়ে 10 কিলোগ্রাম, ঠিক আছে? ওজনটা হবে হচ্ছে গিয়ে 10 কিলোগ্রাম। এবং আমাকে বলে দিছে এটা হচ্ছে 10 কিলোগ্রাম হবে, 10 কেজি ওয়েট, 10 কেজি ওয়েট ডাব্লিউ যেটা। এবং আমাকে বলে দিছে যে এই ওজনের একটা বস্তুর সাথে লম্বভাবে অবস্থিত 5 কিলোগ্রাম ওজনের আরেকটা বল। তার মানে এর সাথে লম্ব, মানে এটা যদি ওজন হয়, তার সাথে লম্ব কোন দিকে হবে? হয় এদিকে হবে, আদারওয়াইজ এদিকে হবে, ঠিক আছে? তো আমরা ডান দিকেই ধরে নিই আর কি। তাহলে এইটা হচ্ছে সেই 5 কেজি ওজনের একটা বল, ঠিক আছে? এই হচ্ছে সেই 5 কেজি ওয়েটের একটা বল, যেটা কিনা আমার উলম্বের সাথে লম্বভাবে অবস্থিত। এবং আর একটা ফোর্স হচ্ছে গিয়ে এই আনুভূমিক, এটা তো তাহলে আনুভূমিক রেখা হয়ে গেল। এই আনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আর একটা বল, মানে এইটা যদি হয় হচ্ছে আনুভূমিক রেখা, তাহলে আরেকটা বল হচ্ছে গিয়ে এই দিকে, ঠিক আছে? আরেকটা বল হচ্ছে গিয়ে এই দিকে, ঠিক আছে? এই দিকে হচ্ছে আরেকটা বল, যেটা কত ডিগ্রি কোণে ক্রিয়ারত ভাইয়া? 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। ওকে, পারফেক্ট। এবং বলছে যে এটা হচ্ছে এফ ফোর্স, এফ ফোর্স। এবং বলছে এফ এর সাথে সমকোণে ক্রিয়ারত আরেকটা বল, মানে এই বান্দাটার সাথে, এই এফ এর সাথে, এই এফ এর সাথে সমকোণে ক্রিয়ারত আরেকটা বল, এই যে এইটা, যেটা কিনা এফ এর সাথে সমকোণে ক্রিয়ারত একটা বল, যেটা কিনা আর, মানে এটা হচ্ছে সমকোণ হবে। ঠিক আছে পিচ্চিরা, বুঝতে পেরেছি কিনা বলো? অবশ্যই তুমি ইনশাল্লাহ বুঝতে পেরেছো। তো চিত্র আমাদের কমপ্লিট কিরকম ভাইয়া বলো দেখি? আমাদের হচ্ছে গিয়ে 10 কেজি ওয়েটের একটা নিচের দিকে ফোর্স আছে, আমাদের আনুভূমিক ফোর্স আছে, মানে এটার সাথে লম্ব করে একটা ফোর্স আছে 5 কেজি ওয়েটের, তার সাথে আবার 60 ডিগ্রি কোণে একটা ফোর্স আছে 5 এফ ফোর্স, এবং ওই এফ এর সাথে আবার সমকোণে একটা বল ক্রিয়া করতেছে আর ফোর্স। সবাই সম্মিলিতভাবে এই যে মাঝখানের যে বস্তুটা আছে, এই মাঝখানের বস্তুটাকে ভারসাম্য অবস্থায় রাখছে। যদি এটা হয় তাহলে আমাকে প্রমাণ করে দিতে হবে এই দুইটা জিনিস। একদম ইজিলি অঙ্কটা মিলে যাবে। কিভাবে দেখো ভাইয়ারা, আমার সাথেই থাকো, দেখো অঙ্ক মিলে যায় কেমনে। তাহলে যেহেতু এখানে কোনো স্পেসিফিক তলের কথা বলে নাই, সমতল কিংবা আনত তল, তাহলে আমরা যে কোনো দিক বরাবর উপাংশটা নিতে পারি। তো আমাদের জন্য সবচেয়ে বেটার যেটা হয়, 5 কেজি ওয়েট বরাবরই হচ্ছে আমরা হচ্ছে গিয়ে উপাংশ নিব। তাহলে আমরা যদি 5 কেজি ওয়েট বরাবর উপাংশ নিই, 5 কেজি ওয়েট বরাবর আনুভূমিক উপাংশটা নিই, যদি আনুভূমিক
উপাংশ, আর একটা হচ্ছে গিয়ে লম্ব বরাবর উপাংশ। আনুভূমিক বরাবর মানে হচ্ছে 5 কেজি বরাবরই আসলে আমরা উপাংশটা নিচ্ছি। 5 কেজি বরাবর আনুভূমিক উপাংশটা কি হবে, সেটা হবে হচ্ছে গিয়ে 0 ইকুয়ালস টু, কেন 0 ইকুয়ালস টু, কারণ লম্ব তো নাই, ভারসাম্য অবস্থা তৈরি করছে, তো লম্ব কি হবে, 0 হবে। এবং আমাকে বলছে যে ভাইয়া তাহলে বাদ বাকি যে ফোর্সগুলো আছে সেগুলোর তাহলে খাটান। তাহলে যেহেতু 5 কেজি বরাবরই নিচ্ছি, তাহলে 5 কেজি নিজের সাথেই কত ডিগ্রি কোণ তৈরি করবে, 0 ডিগ্রি কোণ তৈরি করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমাদের 10 কেজি ওয়েট, এই 10 কেজি ওয়েটটা আমাদের এই 10 কেজি ওয়েটটা আমার 5 কেজির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, 90 ডিগ্রি কোণ, মানে -90 ডিগ্রি কোণ তৈরি করবে। কত ডিগ্রি কোণ তৈরি করবে ভাইয়ারা বলো দেখি, -90 ডিগ্রি কোণ। তার মানে আমার 10 কেজি ওয়েটের যে ফোর্সটা সেটা আমার তৈরি করবে হচ্ছে -90 ডিগ্রি কোণ, আর আমার এফ ফোর্সটা তৈরি করবে হচ্ছে 60 ডিগ্রি কোণ, আমার আর ফোর্সটা তৈরি করবে হচ্ছে গিয়ে 90 প্লাস 60 ডিগ্রি কোণ। আমার আর ফোর্সটা তৈরি করবে হচ্ছে গিয়ে 90 প্লাস 60 ডিগ্রি, মানে 150 ডিগ্রি কোণ তৈরি করবে আর কি। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে দেখব cos 0 ডিগ্রির মান 1, আমরা জানি cos 90 ডিগ্রির মান আসলে 0, তো এটা আসলে 0 হবে। তারপরে দেখব আমরা cos 60 ডিগ্রির মান হাফ, তারপরে হচ্ছে cos 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2, তুমি চেক করে দেখতে পারো, ইন্টু আর। তাহলে দেখো প্রায় অঙ্কটা মিলে গেছে, বুঝছো, প্রায় অঙ্কটা মিলে গেছে, এই জিরোটা দেওয়ার দরকার নাই, এই তো আসলে 0ই হবে। তাহলে দেখো প্রায় অঙ্কটা মিলে গেছে। তুমি যদি জাস্ট সবার সাথে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই দেখো অঙ্কটার একটা পোর্শন মিলে গেছে। এই যে দেখো প্রথম অংশ দেখো মিলে গেছে, মানে একদম সোজা, মানে উপাংশের কনসেপ্ট এত সোজা যা বলার মতো না ভাইয়া, ইজিলি মিলে যায়। দেখো তুমি জাস্ট 5 কেজি বরাবর আনুভূমিক উপাংশ নিলা, কস নিলা, প্রত্যেকটার অ্যাঙ্গেল ক্যালকুলেট করে বসায় দিলা এবং ক্যালকুলেট করে দেখবা স্রোতের টানে অঙ্ক মিলে যাবে, প্রমাণিত। তাইলে ভাইয়া পরেরটা কেমনে করব, পরেরটার জন্য আমরা তাহলে সাইন উপাংশ নিব, মানে 5 কেজির জন্য এখন 5 কেজি বরাবর আমরা হচ্ছে গিয়ে উলম্ব উপাংশটা নিব, উলম্ব উপাংশ নিব, ঠিক আছে, উলম্ব উপাংশ নিব, ঠিক আছে। 5 কেজি বরাবর এখন আমরা উলম্ব উপাংশ নিব, ঠিক আছে, মানে যেটাকে আমরা বলতেছি সাইন ভ্যালু, মানে যা থাকবে এখানে যা লিখছি জাস্ট ওইটারই উল্টাটা, মানে সাইন অংশ আর কি। তার মানে এখানে লিখবো কি 0 = 5, জাস্ট কজের জায়গায় সাইন লিখবো আর কি। আর আমরা জানি উলম্বের বেলায় জাস্ট কজের জায়গায় কি হয়, সাইন হয়। তাহলে এটাও সাইন প্লাস সাইন 60 ডিগ্রি প্লাস আর সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে বলো তো দেখি পোলাপান, এখানে রেজাল্টটা কি হবে ভাইয়ারা? আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0 এবং সাইন -90 ডিগ্রির মান আসলে -1, তো এটা -10 হবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং আমরা জানি সাইন 150 ডিগ্রির মান হচ্ছে গিয়ে ভাইয়ারা আমার, সাইন 150 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, তাই না পোলাপান? সাইন 150 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে, সাইন 150 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, পারফেক্ট। তাইলে ভাইয়ারা আগের মতোই এখানে আমি কি করে দিব, 2 দিয়ে গুণ করে দিব উভয় পক্ষে। তাহলে আগের মতোই যদি ভাইয়া আপনি 2 দিয়ে গুণ করে দেন, তাহলে এটা আসতেছে -20 প্লাস √3f প্লাস আর, বা এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে লিখবো হচ্ছে √3f প্লাস আর -20 = 0। একদম মানে পানির মতো সোজা। এইটা ভাই তোমাদের করাচ্ছি, মানে তোমাদের আসলে অসম্মান করতেছি, আই এম সরি ভাইয়া, তোমরা আমাকে ক্ষমা করে দিও। মানে এর চেয়ে ইজি, মানে এর চেয়ে অনেক টাফ ম্যাথ তুমি দুনিয়াতে করে আসছো, মানে এগুলো করাচ্ছি, মানে তোমাদের আসলে অসম্মান করতেছি, আই এম সরি ভাইয়া, মাফ করে দাও। বুঝতে পেরেছো? মানে এত সোজা অঙ্ক, তো ভাই কানার ভাই অন্ধও পারবে, তাই না ভাইয়া বলো? কানার ভাই অন্ধও এই অঙ্কটা পারবে, তুমি তো নিশ্চয়ই পারবা, তাই না? তো দেখো কি করলাম, আমি জাস্ট 5 কেজি বরাবর একবার আনুভূমিক উপাংশ নিলাম, একবার উলম্ব উপাংশ নিলাম, নিয়ে জাস্ট সলভ করে ফেললাম, দুইটা জিনিসই আমার প্রমাণিত হয়ে গেল। এই জন্যই আসলে এই অঙ্কটা একটু আগে করালাম, যাতে করে তুমি আসলে উপাংশের কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারো। তাহলে এটা আমরা একটা উপাংশের কনসেপ্ট দিয়ে দেখালাম এবং এটা আমরা একটা উপাংশের কনসেপ্ট দিয়ে দেখালাম। এবার চলো আমরা আবার একটু সাইন সূত্রের কনসেপ্টে চলে যাই, ঠিক আছে? সাইন সূত্রের কনসেপ্টে চলে যাই। দেখো আমাকে এই অঙ্কটা দেখো কি দিছে। এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, মানে অ্যাডমিশনে আসার মতো একটা ম্যাথ। বোর্ড পরীক্ষা আসবে কিনা আসলে মানে আসার চান্স কম, বাট অ্যাডমিশনে আসার মতো একটা ম্যাথ। দেখো কি বলছে, বলছে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুদ্বয় দ্বারা 2টি বলের মান ও দিক সূচিত হলো। বেশ ভালো কথা।
এখন যদি এদের লব্ধি ত্রিভুজটির পরিকেন্দ্রগামী হয়, আচ্ছা পারফেক্ট, ত্রিভুজটির পরিকেন্দ্রগামী হয়, সেক্ষেত্রে দেখাইতে বলছে যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী হবে বা সমদ্বিবাহু হবে। এখানে বা না দিয়ে ও দিলে বেটার হয়, সমকোণী ও সমদ্বিবাহু হবে। এখন এটা কেমনে প্রমাণ করব? তো এটা প্রমাণ করার জন্য ভাইয়া প্রথমে আগে চিত্রটা তো আঁকাতে হবে। প্রথমে আগে কি আঁকাতে হবে? চিত্রটা তো আঁকাতে হবে। এই নাও, এই হচ্ছে আমাদের কি ভাইয়া বলো দেখি, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। হ্যাঁ পারফেক্ট। আমরা হচ্ছে কি করলাম, আমরা হইলো গিয়া পরিকেন্দ্রের জন্য মানে আমরা হচ্ছে গিয়ে একটা পরিবৃত্ত আঁকায় নিলাম। তো এটা হচ্ছে আমাদের সেই এবিসি ত্রিভুজ, যেই ত্রিভুজটার এইটা ধরে নাও সেই পরিকেন্দ্রটা ও, এবং আমাকে বলছে এবি এবং এসি বরাবর দুইটা ফোর্স আছে। তাহলে এটা হচ্ছে এবি ফোর্স আর এটা হচ্ছে এসি। এটা দিয়ে হচ্ছে দুইটা বল প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এই বরাবর হচ্ছে দুইটা ফোর্স প্রকাশ করা হয়েছে। তাহলে ঠিক আছে, একটা ধরে নাও পি ফোর্স, একটা ধরে নাও কিউ ফোর্স। পারফেক্ট। একটা ধরে নাও পি ফোর্স এবং আরেকটা ধরে নাও কিউ ফোর্স। তাহলে এদের যে লব্ধিটা, এখানে লব্ধি যেহেতু আছে ভাইয়া, তার মানে বুঝতেই পারতেছো এটা আসলে 8.1-এ দেওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি দিয়ে দিছে আসলে 8.2-তে। যাই হোক, তাহলে লব্ধিটা হবে হচ্ছে গিয়ে এই বরাবর, ঠিক আছে? লব্ধিটা হবে হচ্ছে গিয়ে এই বরাবর। আনফর্চুনেটলি আমি যে ত্রিভুজটা আঁকাইছি সেই ত্রিভুজটাই আসলে এটা কোনটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলছে, বাট এমন কোনো রিজন নাই যে কোনটা আসলে সমদ্বিখণ্ডিত হবে, মানে এই কোনটা আসলে সমদ্বিখণ্ডিত হবে এমন কোনো রিজন নাই। বাট যেহেতু এইখানে লব্ধিটা সমদ্বিখণ্ডিত করে ফেলছে, সো বুঝতেই পারতেছো কি আর করার। তবে দেখো বুঝাই যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের লব্ধি আর, আচ্ছা তাহলে এটাকে ধরে নাও হচ্ছে ও বিন্দু, এটা ধরে নাও ডি বিন্দু, হ্যাঁ এটা ধরে নাও ডি বিন্দু। পারফেক্ট। এবং আমরা একটা কাজ করে দিই, আমরা এই দুইটাকে ইকুয়াল ধরি, সরি এই দুইটাকে যোগ করি আমরা, এই তো, এবং আরেকটা হচ্ছে গিয়ে এই তো ব্যাসার্ধ, বুঝছো? মানে ও এ ও বি ও সি হচ্ছে ব্যাসার্ধ। পারফেক্ট, সুন্দর একটা চিত্র হয়েছে। এবং অবশ্যই তোমাকে এই চিত্রটা কিন্তু তোমাকে ডেসক্রিপশন 1-2 লাইন লিখতে হবে এই চিত্রটা, ঠিক আছে? মানে এটা পড়বে না স্যাররা, বাট লিখতে হবে, বুঝছো? নাহলে 1 নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে ভাইয়ারা? তাহলে দেখো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রাম থেকে হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে যে এই যে ত্রিভুজটা আমি লিখলাম এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজটা হবে হচ্ছে গিয়ে সমকোণী কিংবা সমদ্বিবাহু, ঠিক আছে? সমদ্বিবাহু বিশিষ্ট। তাহলে এটা করার জন্য ভাইয়া প্রথমত হচ্ছে গিয়ে বুঝতেই পারতেছে এখানে হচ্ছে সাইন সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে দুইটা ফোর্স আছে এবং তাদের লব্ধি আছে। আমরা 8.1-এ করে আসছি, এটা 8.1-এর অঙ্কটার মতোই মনে হয় আর কি, যদিও 8.2-এ দিয়ে রাখছে বইগুলোতে। তো এখানে যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি, তো সাইন সূত্রটা হবে কি? সাইন সূত্রটা হবে হচ্ছে যে ফোর্সটা নিবা তার নিচে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ। তাহলে আমি যদি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করি, ধরো এই জায়গায় বলের সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, বলের সাইন সূত্রটা কেমন হবে ভাইয়া বলো দেখি? বলের সাইন সূত্র যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে এই যে আচ্ছা, তো এখানে তো আসলে পি ফোর্সটাই হচ্ছে আমাদের এবি, যেহেতু এবি বাহুদ্বয় দ্বারাই আসলে বলের মান ও দিক নির্দেশিত হয়ে গেছে। আর কিউ ফোর্সটা হচ্ছে গিয়ে আমাদের এসি, মানে দেখো কি বলছে, এবি এবং এসি বাহুদ্বয় দ্বারা বলের মান সূচিত হয়েছে। সো পি হচ্ছে এবি আর কিউ হচ্ছে এসি, তো বুঝাই যাচ্ছে তাই না? এ তো বুঝাই যাচ্ছে, এটা তো আমার, এটা তো আসলে না বোঝানোর কিছু নাই ভাইয়া, এটা তো আমাদের প্রশ্নেই দিয়ে দিছে, এইটুকু আমরা নিয়ে রাখলাম। এখন দেখো এখানে যদি আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি বলের, তাহলে দেখো বলের সাইন সূত্র আমরা কেমনে অ্যাপ্লাই করব? পি এর নিচে দেখো কি লিখবো, পি এর নিচে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অপোজিট দুই ফোর্সের মধ্যবর্তী কোণ, মানে এইটা। এই কোণটা কত হবে ভাইয়া বলো দেখি? এই কোণটা হবে হচ্ছে গিয়ে সাইন অ্যাঙ্গেল ও এ সি। আবার কিউ এর নিচে কি হবে তাহলে বুঝতেই পারতেছো, কিউ এর নিচে হবে হচ্ছে সাইন অ্যাঙ্গেল ও এ বি, ঠিক আছে? ও এ বি। তাহলে এই হচ্ছে সাইন সূত্র। পারফেক্ট, খুব সুন্দর। তার মানে সাইন সূত্র যদি আমরা একটু ক্যালকুলেট করতে চাই, ক্ষেত্রে পি বাই কিউ সমান সমান হবে হচ্ছে গিয়ে সাইন অ্যাঙ্গেল ও এ সি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ও এ বি। ওকে, পারফেক্ট, সুন্দর। সেম ভাবে এই জায়গায় যেহেতু এটা একটা ত্রিভুজ, তো আমরা এই ত্রিভুজের জন্য ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা তো জানি যে সাইন সূত্র আসলে দুইটা, একটা হচ্ছে বলের সাইন সূত্র আর একটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তাহলে ত্রিভুজের সাইন সূত্রটা যদি ভাইয়া অ্যাপ্লাই করি, ভাইয়া যদি ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে ত্রিভুজের সাইন সূত্রটা তো নিশ্চয়ই জানো যে যেই বাহুটা নিবা, ধরো তুমি এবি নিছো, এবি বাহুটা নিছো,
এবি বাহুর জন্য কি হবে বলো, এবি বাহুর বিপরীত কোণদ্বয়ের অনুপাত হবে। তাহলে এবি এর নিচে হবে সাইন সি, আর তোমার এসি যখন তুমি নিবা তখন তার নিচে হবে সাইন বি। এবং তুমি এই প্রশ্নের খাতিরে জানো যে এবি মানে আসলে পি, এবি মানে আসলে পি এবং এসি মানে আসলে কিউ। তাইলে পোলাপান তুমি আমারে বলো তো দেখি, পি বাই কিউ সমান সমান কি হবে? পি বাই কিউ সমান সমান হবে সাইন সি বাই সাইন বি। এই তো পি বাই কিউ সমান সমান কি হবে পিচ্চিরা আমার? সাইন সি বাই সাইন বি। তাহলে এই হইল অবস্থা। তাহলে দুই জায়গায় পি বাই কিউ আছে, দুইটারে আমি জাস্ট কি করে দিব ভাই বলো দেখি? ইকুয়াল ধরে নিব। দুইটাকে জাস্ট আমি কি ধরে নিব বলো? ইকুয়াল ধরে নিব ভাইয়া। এই তো সুন্দর মতো মিলে যাবে অঙ্ক। তাহলে তাহলে দুইটাকে যদি ইকুয়াল ধরি আমরা, তাহলে যেটা আসে সাইন সি বাই সাইন বি সমান সমান আসতেছে হচ্ছে গিয়ে সাইন অ্যাঙ্গেল ও এ সি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ও এ বি। তো এই পর্যন্ত তো আসলাম, কিন্তু ঝামেলা তো মিটলো না। কারণ কি যে সাইন সিবি আছে, বাট ওইখানে যে ও এ সি আর ও বিসি, যে ও এ সি আর ও বিসি, এইটা নিয়ে আমরা আসলে কি করতে পারি? এটা নিয়ে তো আমাদের করণীয় আসলে কিছু নাই। সো আমরা যেটা বেটার হয় সেটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলগুলোকে কোনো মতে রেজাল্টটা মানে এই অ্যাঙ্গেলগুলোকে অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে আমরা প্রকাশ করতে পারি কিনা সেটা আমাদের একটু টার্গেট হওয়া উচিত। আদারওয়াইজ তো একটু বিপদে পড়ে যাবো ভাইয়া, বুঝছো? তাহলে তো ক্যালকুলেট করতে পারতেছি না, কাটাকাটি করতে পারতেছি না, বা যোগ বিয়োগ কিছু করতে পারতেছি না। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে যে এই যে ওএসি বা ওএবি, ধরে নাও প্রথমে ওএবি ত্রিভুজটার কথা চিন্তা করো। এই ওএবি ত্রিভুজটার ভালো মতো যদি একটু খেয়াল করে দেখো, এই বাহুটা এবং এই বাহুটা সমান হইতে হবে, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। তার মানে কি ওএ এবং ওবি সমান। তার মানে এই যে ওএবি ত্রিভুজটা আছে, এই ওএবি ত্রিভুজটার দুইটা বাহু সমান, তাহলে ওএবি ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কোনো ডাউট নাই। ওএবি ত্রিভুজটা একটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আমি যদি লিখি এরকম যে ত্রিভুজ ওএবিতে, ত্রিভুজ ওএবিতে ভাইয়া যদি লিখি, ত্রিভুজ ওএবিতে ভাইয়া যদি লিখি যে ওএ আর ওবি সমান, তুমি কি রাগ করবা? তোমার রাগের কোনো প্রশ্নই আসে না ভাইয়া, এটাই তো হবে। ওএবিতে, ত্রিভুজ ওএবিতে ওএ এবং ওবি সমান হবে। এবং পিচ্চিরা আমার, যেহেতু এই দুই বাহু সমান, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু মানে যেই দুইটা বাহু সমান তাদের বিপরীত কোণদ্বয় তাহলে পরস্পর সমান হয়। তাহলে আমরা জানি যে ও এর বিপরীত কোণটা কি হবে? ওবিএ কোণ, কোণ ওবিএ। আর ওবির বিপরীত কোণটা কোনটা? ওবি এর বিপরীত কোণ কোনটা হবে ভাইয়া বলো দেখি? ওবি এর বিপরীত কোণ হবে হচ্ছে ওএবি, কোণ ওএবি। কোনো ডাউট আছে এই ব্যাপারে ভাইয়ারা? আমার মনে হয় কোনো ডাউট থাকার কথা না, এ তো বুঝাই যাচ্ছে তাই না, যে যেহেতু এই ত্রিভুজটার দুইটা বাহু সমান, তার মানে ভাইয়া এই যে অ্যাঙ্গেল ওএবি এবং অ্যাঙ্গেল ওবিএ এই দুইটা আসলে ইকুয়াল হবে, কোনো ডাউট আসলে থাকার কথা না। তাহলে পোলাপান আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে, কি কি কোণ সেটা? একটা কোণ হচ্ছে এওবি, একটা কোণ হচ্ছে ওএবি এবং একটা কোণ হচ্ছে ওবিএ। এই ত্রিভুজের এই যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণ অ্যাকচুয়ালি তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এতে কোনো সন্দেহ থাকার কথা না। এই যে ত্রিভুজের তিনটা কোণ আছে, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এতে কি কারোর কোনো সমস্যা থাকার কথা? সমস্যা থাকার কথা না। তো এইটুকু আমরা নিশ্চয়ই বুঝছি যে আমাদের আসলে এই যে ওএবি ত্রিভুজটা আছে, এই ওএবি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ওএবি ত্রিভুজের অ্যাঙ্গেল এওবি, অ্যাঙ্গেল ওবিএ এবং অ্যাঙ্গেল বিএও এই তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী স্লাইডে আমরা কি লিখতে পারি দেখো, যে ত্রিভুজ ওএবিতে, আমি জানি এটা জ্যামিতিক পার্ট, একটু তোমাদের মাথায় গন্ডগোল লাগতেই পারে, টাফ লাগবে আসলে, এই অঙ্কটা একটু হালকা টাফ। সো দেখো অ্যাঙ্গেল ওএবি, অ্যাঙ্গেল ওবিএ এবং অ্যাঙ্গেল এওবি এই তিন কোণের যোগফল 180 ডিগ্রি। এখন দেখো একটু আগেই তো তুমি লিখে আসলা যে এই যে অ্যাঙ্গেল
ও এ বি, এই যে দেখো আমার কিন্তু ও এ বি ছিল, দেখো এই যে ও এ বি এর জন্যই তো আমার এত কষ্ট। এটা তো ও বি এর সমান, তাহলে এই যে ও বি এ আছে এটার পরিবর্তে লিখতে পারি কি, এটার পরিবর্তে লিখতে পারি অ্যাঙ্গেল ও এ বি। লিখা যায়, অবশ্যই লিখা যায়, এবং এইটা যেমন আছে তেমনই থাকুক। তাইলে পোলাপান তুমি আমারে বলো এইটা কি হবে ভাইয়া? 2OAB সমান সমান পাই মাইনাস অ্যাঙ্গেল AOB। এখন এই যে অ্যাঙ্গেল AOB, এই অ্যাঙ্গেল AOBটার আবার একটু প্রবলেম আছে। দেখো এই যে অ্যাঙ্গেল AOB, এটা কি AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ না? এই যে এই কোণটা, এই কোণটা AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ না? গত ক্লাসে আমরা কেন্দ্রস্থ কোণ বুঝাইছি যে কোন একটা চাপ আমার কেন্দ্রে যে কোণটা তৈরি করে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। তাহলে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি হবে? AOB হবে। কোনো ডাউট আছে এই ব্যাপারে? AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা কি হবে? AOB হবে। আবার এই AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা হবে? অ্যাঙ্গেল এই যে সি কোনটা হবে না ভাইয়া বলো দেখি? এই AB চাপের উপর দণ্ডায়মান আমার বৃত্তস্থ কোণ, তাহলে কোনটা কত হবে বলো তো দেখি? এই বৃত্তস্থ কোণটা হবে হচ্ছে অ্যাঙ্গেল ACB, যেটাকে আমরা বলতেছি সি কোণ। তাহলে আমরা তো নিশ্চয়ই জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রস্থ কোণ, এই টাইপের ম্যাথ আমরা গত দিনও করছি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই তো নিশ্চয়ই জানি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমি বলতে পারি AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ভাইয়া অ্যাঙ্গেল AOB। এবং বৃত্তস্থ কোণ কোনটা ভাইয়া বলো তো দেখি? বৃত্তস্থ কোণ হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ACB, বা যেটাকে বলতে পারি অ্যাঙ্গেল সি বা সি কোণ সিম্পলি। তাহলে ভাইয়া আমি কি সুতরাং দিয়ে লিখতে পারি না এই যে অ্যাঙ্গেল AOB যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে 2 × C, কারণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই ব্যাপারে আমরা লিখতে পারি যে 2 × অ্যাঙ্গেল OAB সমান সমান পাই মাইনাস AOB। AOB মানে হচ্ছে 2C। তাইলে পোলাপান তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পোলাপান তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসবে? π/2 - C। পারফেক্ট, তাই না ভাইয়ারা? অ্যাঙ্গেল OAB যেটা আসবে সেটা হচ্ছে π/2 - C। তার মানে OAB যেটা পাইলাম, দেখো এই যে OAB যেটা পাইলাম সেটা পাইলাম হচ্ছে π/2 - C। তাহলে অনুরূপভাবে আমি কি বলতে পারি না যে OAC যেটা পাবো সেটা হবে π/2 - B। মানে দেখো OAB যেটা আমি পাইলাম, এই যে এই কোণটা পাইলাম π/2 - C। তাহলে OAC যে কোণটা, এই OAC কোণটা, এই কোণটা কি পাবো? π/2 - B পাবো। তার মানে আমি অনুরূপভাবে এখানে লিখতে পারি, অনুরূপভাবে লেখা যায় যে অ্যাঙ্গেল OAC যেটা হবে সেটা হবে π/2 - B। তাহলে এই যে দেখো আমরা যে এই যে অ্যাঙ্গেল OAB এবং OAC পাইছিলাম না, এই যে OAB এবং OAC, সেটাকে কিন্তু আমরা B আর C দিয়ে রিপ্লেস করে ফেলতে পারলাম। তো এটাই আমার টার্গেট ছিল যে আমি যে কোনটা আসলে পাইছি OAB এবং OAC, এদেরকে যদি আমি রিপ্লেস না করতে পারি তাহলে তো ফার্দার ক্যালকুলেশনই করতে পারবো না। তো এই জন্য এই কাজটা করেছি। এখন কাজটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল হয়ে যাবে। কিরকম সিম্পল হয়ে যাবে ভাইয়া দেখো দেখি? sin C / sin B = sin অ্যাঙ্গেল OAC / sin অ্যাঙ্গেল OAB। তাহলে আমরা লিখতে পারি sin C / sin B sin অ্যাঙ্গেল OAC / sin অ্যাঙ্গেল OAB, মানে যেটাকে আমরা হচ্ছে ওই তোমার স্টপ হয়ে গেছিলাম যেখানে মানে করতে যাই। তাহলে দেখো এই OAC এর পরিবর্তে ভাইয়া লিখতে পারে কি ভাইয়া বলো দেখি? OAC এর পরিবর্তে ভাইয়া লিখতে পারে π/2 - B, এবং OAB এর পরিবর্তে ভাইয়া লিখতে পারে π/2 - C। এখন আমরা তো নিশ্চয় জানি π/2 থাকলে সাইনটা যেন কি হয় পোলাপান? সাইনটা হয়ে যায় হচ্ছে cos। π/2 থাকলে সাইন কি হয়ে যায়?
কজ হয়ে যায় এবং তুমি যদি আড়াআড়ি গুণ করো তাহলে তুমি যেটা দেখবা সাইন বি কজ বি সমান সমান আসতেছে হচ্ছে সাইন সি কস সি। সাইন বি কস সি সমান সমান আসতেছে হচ্ছে গিয়ে সাইন সি কস সি। তাহলে দেখো পিচ্চিরা আমার এখানে যদি কোনো মতে আমি 2 নিয়ে আসতে পারতাম তাইলে কিন্তু দেখো ফর্মুলা চলে যেত। 2 যদি কোনো মতে নিয়ে আসতে পারতাম উভয় পক্ষে তাহলে 2 সাইন এ কজের ফর্মুলা হয়ে যেত। আর আমরা জানি নিশ্চয়ই ভাইয়েরা 2 সাইন এ কজের সূত্র কি সাইন 2a। তাইলে সাইন 2b সমান সমান আসলে হচ্ছে সাইন 2c। তাহলে এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম না, এটা দিয়ে আমরা আসলে আমাদের ফার্দার প্রুফটা করব আর কি। বুঝতে পেরেছো? তাহলে প্রথম কথা এই যে সূত্রটা আমরা পাইলাম এটা দিয়ে আমরা একবার সমকোণী প্রমাণ করব, তারপরে একবার কি প্রমাণ করব ভাইয়া বলো দেখি। এটা দিয়ে একবার সমকোণী প্রমাণ করব, আবার এটা দিয়ে একবার হচ্ছে গিয়ে আমরা সমদ্বিবাহু প্রমাণ করব। ঠিক আছে, এটা দিয়ে আমরা একবার সমকোণী প্রমাণ করব এবং এটা দিয়ে আরেকবার হচ্ছে গিয়ে আমরা সমদ্বিবাহু প্রমাণ করব। ঠিক আছে, এই হলো আমার অবস্থা। বুঝছো? পাই গেছি তো একটা, বুঝো নাই? তাই দেখো এখান থেকে দুইটা যেহেতু সাইন তাহলে আমরা ইকুয়াল মানে সাইন তুলে দিতে পারি। তাহলে 2b সমান সমান 2c হবে, বা অ্যাঙ্গেল বি সমান সমান হবে অ্যাঙ্গেল সি। আর আমরা জানি বি কোণের বিপরীত বাহু হয় হচ্ছে গিয়ে এই দেখো বি কোণের যে বিপরীত বাহুটা, বি কোণের বিপরীত বাহুটা হয় হচ্ছে এসি, আর সি কোণের বিপরীত বাহুটা হয় হচ্ছে গিয়ে এবি। তাহলে আমরা লিখতে পারি নিশ্চয়ই বি কোণের বিপরীত বাহু যেহেতু এসি আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাইলে যেহেতু ত্রিভুজটার দুইটা বাহু সমান, অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি হচ্ছে গিয়ে সমদ্বিবাহু। ঠিক আছে, যেহেতু আসলে এই ত্রিভুজটার দুইটা বাহু সমান হয়ে গেছে, অতএব এই ত্রিভুজটা হবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সেম ভাবে ভাইয়া যদি তুমি এই জিনিসটাকে এই যে এইভাবে করে লিখো, সাইন 2c কে যদি লিখো পাই মাইনাস 2c, কোনো অসুবিধা আছে? সাইন 180 মাইনাস থিটা মানে কি সাইন থিটা না? তাহলে দেখো সাইন 180 মাইনাস 2c কে তো আমরা সাইন 2c জানি, তো সাইন 2c কে জাস্ট উল্টা করে এখন চিন্তা করো 180 মাইনাস 2c লিখছি আর কি। বুঝতে পেরেছো? মানে জিনিসটাকে জাস্ট উল্টায় দাও তাইলেই হবে আর কি। মানে আগে তুমি কি করতা, সাইন 180 মাইনাস থিটাকে সাইন থিটা লিখতা, আর এখন সাইন থিটাকে লিখতেছো তুমি সাইন 180 মাইনাস থিটা, মানে এইটাই লিখতেছো আর কি। মানে আমাদের তো কোণ লাগবে আর কি। সেম কথা এখানেও, তাহলে তুমি সাইন তুলে দাও, তাহলে 2b সমান সমান হবে হচ্ছে পাই মাইনাস 2c, বা আমরা বলতে পারি 2b প্লাস 2c হবে হচ্ছে গিয়ে পাই। তো 2 কমন নিয়ে আমরা বলতে পারি হচ্ছে ভাগ করে দিলে হয় হচ্ছে b প্লাস c সমান সমান পাই বাই 2। তো আমরা তো জানি যে ত্রিভুজের মানে যেই ত্রিভুজের একটা কোণ হয় সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের তাইলে অপর দুই কোণের সমষ্টি কত হবে পাই বাই 2। মানে বাকি এই দুইটা কোণ যদি পাই বাই 2 হয় তাহলে আমরা বলতে পারি এই কোণটাও হবে হচ্ছে পাই বাই 2। অতএব ত্রিভুজ এবিসি হবে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা খুব সুন্দর মতো সমকোণীয় প্রমাণ করলাম, আমরা খুব সুন্দর মতো সমদ্বিবাহুও প্রমাণ করলাম। এই অঙ্কটা যতটা না বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য। এই অঙ্কটা যতটা না গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ভাইয়া অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনে এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় চলে আসে ভাইয়া। তাহলে এই অঙ্কটা প্রপারলি বুঝছি নিশ্চয়ই ভাইয়ারা? এই অঙ্কটা নিশ্চয়ই আমরা প্রপারলি বুঝতে পারছি। দেখো স্থিতিবিদ্যায় তুমি যদি চিত্রটা প্রপারলি আঁকাইতে পারো না, তুমি যদি স্থিতিবিদ্যায় প্রপারলি চিত্রটা আঁকাইতে পারো, জীবন তোমার অর্ধেক সুন্দর হয়ে যাবে। বুঝো নাই ভাইয়া? স্থিতিবিদ্যায় প্রপারলি যদি তুমি চিত্রটা আঁকাইতে পারো, জীবন তোমার অর্ধেক সুন্দর। বুঝতে পেরেছো? তাহলে চলো নেক্সট লাস্ট ম্যাথ আমাদের এই চ্যাপ্টারের 8.2 এর 8.2 প্রশ্নমালার লাস্ট অঙ্কটা আমরা করি চলো, যেটা আমার স্টকের ইম্পর্টেন্ট ম্যাথ, তো যেগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর কি। তো সেই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে একটি দণ্ডের ভার কেন্দ্র একে স্মল এ এবং স্মল বি অংশে বিভক্ত করে। পারফেক্ট। এবং এই দ্বন্দ্বটাকে হচ্ছে একটা মসৃণ গোলকের মধ্যে রাখা হয়েছে, এবং যদি সাম্যাবস্থায় এই দ্বন্দ্বটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমি যদি বৃত্তটা আঁকাই তাহলে বুঝতে পারবো। আগে বৃত্তটা আঁকাই নি। আগে দেখো তোমার বলছে এই একটা বৃত্ত আছে, এই বৃত্তটার হচ্ছে গিয়ে এই বৃত্তটার ভিতরে একটা দণ্ড আছে, যেই দ্বন্দ্বটা হচ্ছে দিয়ে দিলাম এটা
পারফেক্ট। এই হচ্ছে দ্বন্দ্বটা, যেই দ্বন্দ্বটা আবার ভূমির সাথে, যদি এটা যদি দিই আমরা ভূমি, এটা যদি আমরা দিই ভূমি, দ্বন্দ্বটা ভূমির সাথে কত কোণ তৈরি করছে? দ্বন্দ্বটা হচ্ছে গিয়ে ভূমির সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে আমি যদি এটা কেন্দ্র দিয়ে দিই, পারফেক্ট, আমার দ্বন্দ্বটা ভূমির সাথে কত কোণ তৈরি করে ফেলছে ভাইয়া বলো দেখি? দ্বন্দ্বটা আমার ভূমির সাথে থিটা কোণ তৈরি করছে। হ্যাঁ, দ্বন্দ্বটা আমার ভূমির সাথে থিটা কোণ তৈরি করছে এবং আচ্ছা, আর কেন্দ্রে হচ্ছে গিয়ে 2 আলফা কোণ তৈরি করছে। কেন্দ্র হচ্ছে কত কোণ তৈরি করছে? 2 আলফা কোণ তৈরি করছে। মানে আমি যদি দেখাই, কোণটা দিয়ে দিব, হ্যাঁ, কেন্দ্র যেহেতু যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে 2 আলফা কোণ। মানে এটা যদি হয় হচ্ছে আমার দ্বন্দ্বটার কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ, কেন্দ্রে সে কত কোণ তৈরি করছে ভাইয়া বলো দেখি? এই কোণটা হবে 2 আলফা। ঠিক আছে, তো আমরা যে কাজটা করবো এটাকে একটু ডিভাইড করে দিই, ভাগ করে দিই, এটাকে একটু ভাগ করে দিই, তাহলে সুন্দর লাগবে আর কি, বুঝছো? এটাকে আমরা একটু ভাগ করে দিই, মানে সমদ্বিখণ্ডিত করে দিই আর কি। ওকে, পারফেক্ট। এ হইল অবস্থা। কোণটাকে আমরা কি করে দিছি? সমদ্বিখণ্ডিত করে দিছি। পারফেক্ট। কোণটাকে আমরা কি করে দিয়েছি ভাইয়া? সমদ্বিখণ্ডিত করে দিয়েছি। অর্থাৎ এই কোণটা হবে আলফা, এটাও হবে আলফা। বুঝতে পারছো? মানে 2 আলফা বলছে না, তাহলে আমি জিনিসটাকে জাস্ট পার্টিশন করে দিছি আর কি। এইটুকু আলফা, ওইটুকু আলফা, এবং ভূমির সাথে সে থিটা কোণ তৈরি করছে। পারফেক্ট। এবং আমাকে বলছে যে এর ভারকেন্দ্র একে হচ্ছে গিয়ে এ ও বি অংশে বিভক্ত করে। এখন ভারকেন্দ্র যদি আঁকাইতে চাই, ধরে নাও ভারকেন্দ্রটা হচ্ছে গিয়ে আমার এইটা, ভারকেন্দ্রটা হচ্ছে গিয়ে আমার এইটা, এটা হচ্ছে আমার ভারকেন্দ্রটা। আমরা জানি ভারকেন্দ্র মানে ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করবে। তাহলে ভারকেন্দ্র কোনটা হবে ভাইয়া বলো দেখি? ভারকেন্দ্রটা হবে হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ভারকেন্দ্র হবে। তার মানে এইটুকু হচ্ছে গিয়ে এ অংশ, এইটুকু হচ্ছে আমার বি অংশ। ওকে, আচ্ছা, এই হলো অবস্থা। আর দ্বন্দ্বটা হচ্ছে এসি দ্বন্দ্ব, ঠিক আছে, এবি দ্বন্দ্ব ধরে নাও, আর এটা ও বিন্দু। ওকে, অ্যান্ড এইটুকু ধরে নাও হচ্ছে গিয়ে আমাদের সি, এটা ধরে নাও ডি। ঠিক আছে, পয়েন্ট দুইটা, এই যে এই পয়েন্টটাকে ধরে নাও সি, এই পয়েন্টটাকে ধরে নাও ডি। পারফেক্ট চিত্র ভাইয়া। দেখো কি বলছি, আমার একটা গোলকের মধ্যে এবি দ্বন্দ্ব রাখছি, যার যেটা কিনা আমার সাম্যাবস্থায় ভূমির সাথে থিটা কোণ তৈরি করে, করছে অবশ্যই থিটা কোণ, এবং যার যে ভার কেন্দ্র, এই যে দেখো ভার কেন্দ্র সি বিন্দুতে অবস্থিত, ভার কেন্দ্রটা, এটা যদি ওজন ধরো তুমি ডাব্লিউ, তাহলে ভার কেন্দ্র যেটা সেটা সি বিন্দুতে অবস্থিত। অ্যান্ড যেই ভার কেন্দ্রটা হচ্ছে এই দ্বন্দ্বটাকে এ এবং বি পার্টে মানে বিভক্ত করছে। এইটুকু হচ্ছে এ ধরে নিছি, এই এসি হচ্ছে এ এবং বিসি হচ্ছে বি ধরে নিছি। এবং আমাকে আমি আবার কি করছি, এই যে যেই গোলকের কেন্দ্রে যে উৎপন্ন কোণটা সেটা হচ্ছে 2 আলফা বলছে, তাই আমি পার্টিশন করে নিছি একটা, এই পাশটাকেও আলফা ধরছি, এই পাশটাকেও আলফা ধরছি। এবং এইটা যেহেতু আমার মানে দুইবার পার্ট করছি, এটা আবার দ্বন্দ্বকে একটা পয়েন্টে ছেদ করবে, সেই পয়েন্টটাকে আমরা ডি বিন্দু ধরে নিছি। তাহলে এই হচ্ছে ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রাম থেকে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে গিয়ে tan থিটা সমান সমান বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ ইন্টু tan আলফা। পারফেক্ট, সুন্দর, অঙ্কটা প্রমাণ ইনশাল্লাহ হয়ে যাবে। তবে প্রমাণ করার আগে আমাকে বেশ কিছু জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সিওডি কোণটার ভ্যালু কত, এই সিওডি কোণটার মান কত সেটা আমাকে বুঝতে হবে। বুঝছো? সিওডি কোণটার মান কত সেটা আমাকে বুঝতে হবে। এখান থেকে আমি বুঝতেই পারতেছি যে এসির ভ্যালু হবে হচ্ছে গিয়ে স্মল এ, বিসির ভ্যালু হবে হচ্ছে স্মল ডি। এইটুকু আমরা বুঝে গেছি, কোনো ডাউট নেই এই ব্যাপারে। এবং আমরা এও বুঝে গেছি যে এওডি যেটা অ্যাঙ্গেল এওডি এবং অ্যাঙ্গেল বিওডি, যেটা অ্যাঙ্গেল এওডি এবং অ্যাঙ্গেল বিওডি হবে হচ্ছে আলফা। এটাও আমরা বুঝে গেছি যে অ্যাঙ্গেল এওডি এবং অ্যাঙ্গেল বিওডি হবে হচ্ছে আলফা। এখন আমাকে বলছে সিওডি কোণ, এইটা আমি আসলে কত হবে, এইটুকু কেমনে বুঝবো? যে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটাকে ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে, তারপরে হলো অন্যান্য কিছু, বুঝছো? আদারওয়াইজ আমরা কিছু করতে পারবো না। তাহলে এই কোণটা আমরা কেমনে বের করি দেখো তো পিচ্চিরা আমার। এই কোণ বের করা খুবই ইজিয়ার কনসেপ্ট। আমরা যদি বলি এই কোণ তো দেখে বোঝা যাচ্ছে যে আলফা থিটা হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে থিটা হবে। চলো আমি একটু তোমাদের বুঝাই যে এই কোণটা আসলে থিটা কেমনে হবে। তুমি তো মানো যে ভাইয়া এই যে সিওডি, এই যে ত্রিভুজটা, এটা একটা তোমার ভাইয়া সমকোণী ত্রিভুজ, তাই না ভাইয়া? এই সিওডি ত্রিভুজটা
অবশ্যই কি হবে একটা সমকোণী সমকোণী ত্রিভুজ। ইয়েস, সি কোণটা হবে হচ্ছে গিয়ে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এটা তো তুমি নিশ্চয়ই মানো ভাইয়া, কোনো ডাউট ছাড়াই মানো। আচ্ছা, আর একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম এখানে, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের সিডিই ই পয়েন্ট দিয়ে দিই। হ্যাঁ, ই পয়েন্ট দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই কোণটা তো সমকোণী মানে ত্রিভুজ, এইটুকু তো বুঝো, তাই না? যে অ্যাঙ্গেল সিওডি যেটা হবে, এই যে লম্ব, বুঝাই যাচ্ছে যে এই কোণটা হবে হচ্ছে লম্ব। কারণ আমরা জানি যে আমাদের যে এটা তো এবি, তো একটা জ্যা, তো এই এবি জ্যায়ের উপরে এই যে কেন্দ্র থেকে যে যে সমদ্বিখণ্ডকটা যায়, সেটা আসলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং জ্যায়ের উপর লম্ব হয়। এই উপপাদ্যটা নিশ্চয়ই 9 10-এ পড়ছো, যে ভাইয়া কোনো একটা কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, বা আমার কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, বা কোণকে সমদ্বিখণ্ডিত করলে জ্যাটা আসলে জ্যায়ের উপর ওই লেখাটা আসলে লম্ব হয়। তার মানে এই কোণটা, এই যে এই ওডি রেখাটা তো লম্ব হবে। তো ওডি রেখা যেহেতু লম্ব হবে, তাহলে ওসিডি কোণটা তো ওসিডি ত্রিভুজটা তো অবশ্যই কি হবে ভাইয়া বলো দেখি, সমকোণী ত্রিভুজ হবে। মানে ওডি যেহেতু লম্ব, তো ওসিডি যে ত্রিভুজটা এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, কোনো ডাউট থাকার কথা না। তাহলে অবশ্যই যেহেতু সমকোণী ত্রিভুজ হবে, তার মানে ভাইয়া বুঝতে পারি তাহলে ত্রিভুজ ওসিডিতে আমি কি বলতে পারি যে অ্যাঙ্গেল ওসিডি এবং অ্যাঙ্গেল সিওডি সমান সমান π/2 হবে। সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল π/2। কে না বুঝে ভাইয়া বলো দেখি, অ্যাঙ্গেল ওসিডি এবং অ্যাঙ্গেল সিওডি সমান সমান π/2। ঠিক আছে পিচ্চিরা আমার এবং ভাইয়েরা আমার, দেখো তো দেখি, আবার আমি কি বলতে পারি যে বিপ্রতীপ কোণের কনসেপ্ট অনুসারে এই যে দুইটা নীল রেখা দেখতেছো তুমি, এই যে দুইটা নীল রেখা তুমি দেখতেছো, এই দুইটা নীল রেখা যদি তুমি তাকাও, তাহলে এই দুইটা নীল রেখা যেই পয়েন্টে ছেদ করছে সেটা হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দুতে যে কোণ দুইটা উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এসিই কোণ উৎপন্ন হয়েছে, আর একটা হচ্ছে ওসিডি কোণ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে এসিই কোণ তৈরি হয়েছে, দেখো এই যে এসিই কোণ তৈরি হয়েছে, আর একটা হচ্ছে ওসিডি কোণ তৈরি হয়েছে। এই দুইটা কোণ কিন্তু বিপ্রতীপ কোণ। এই দুইটা কোণ অবশ্যই কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা ওসিডির পরিবর্তে নিশ্চয়ই এসিই লিখতে পারি, কারণ ছোটবেলা থেকে পড়ে আসছি যে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি এরকম যে অ্যাঙ্গেল এসিই এবং অ্যাঙ্গেল ওসিডি বিপ্রতীপ কোণ, তাই না পোলাপান? এই দুইটা বিপ্রতীপ কোণ। মানে আমার টার্গেটই তো আসলে সিওডি এর ভ্যালু বের করাটা, মানে সিওডি কোণ কত সেটা বের করব, তার জন্য আসলে এত কাহিনী আর কি। আবার দেখো এই যে অ্যাঙ্গেল এসিই, এই যে অ্যাঙ্গেল এসিই, এই যে ত্রিভুজটা দেখতেছো এসিই ত্রিভুজ, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। এই যে এসিই ত্রিভুজটা তুমি দেখতেছো, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে এসিই ত্রিভুজে আমি যদি লিখি, ত্রিভুজ এসিইতে যদি যাই, ত্রিভুজ এসিইতে আমরা লিখতে পারি, কিন্তু এটা সাইড নোটে লিখতে পারো, যে অ্যাঙ্গেল এসিই এবং অ্যাঙ্গেল থিটা, মানে থিটা যেটা আর কি, এবং থিটা, এই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, কোনো ডাউট ছাড়াই। এই যে দেখো এসিই আর এই যে কোণটা তৈরি হয়েছে সিএই, এই দুইটা কোণই তো সূক্ষ্মকোণ এই এসিই ত্রিভুজের। তার মধ্যে এসিই এটা একটা অ্যাঙ্গেল আর থিটা এটা একটা অ্যাঙ্গেল। তাহলে এই দুইটা সূক্ষ্মকোণ যেহেতু, তাহলে এদের যোগফল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে ভাইয়ারা আমার, আমি কি বলতে পারি যে অ্যাঙ্গেল এসিই হবে হচ্ছে গিয়ে π/2 মাইনাস থিটা। তো ভাইয়া এখানে জাস্ট আপনি π/2 মাইনাস থিটা বসায় দেন, তাইলে দেখেন তো কি হয়। তাইলে যেটা হবে ভাইয়া, আল্লাহর কি কুদরত দেখেন পোলাপান, π/2 ক্রসেস আউট, এবং তার মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে অ্যাঙ্গেল সিওডি হবে হচ্ছে গিয়ে থিটা, কোনো ডাউট ছাড়াই অ্যাঙ্গেল সিওডি হবে হচ্ছে গিয়ে থিটা। ইজি কনসেপ্ট, দেখো ইজি না, একটু টাফ, মানে হইলো গিয়া যে একটু বুঝতে হবে তোমাকে ভালোই। তোমার যে এই ম্যাথ দুইটা, মানে গত ম্যাথ এবং এই ম্যাথটা, এই দুইটা ম্যাথ করতে হলে তোমাকে জিওমেট্রির অনেক কনসেপ্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো নাইলে কিন্তু তুমি আসলে পারবা না এই দুইটা ম্যাথ সলভ করতে, বুঝতে পেরেছো ভাইয়া? এবং এই দুটা ম্যাথ আসলে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো অনেকেই বুঝতে পারতেছো যে অ্যাডমিশন স্কিপ করতে হবে না, স্কিপ করা যাবে না, হ্যাঁ এটা করতে হবে। হ্যাঁ, তো দেখো খেয়াল করে দেখো যে সিওডি কোণটা হচ্ছে থিটা। তাহলে এখন এইটুকু আমরা বুঝে গেলাম যে অ্যাঙ্গেল সিওডি হবে হচ্ছে গিয়ে থিটা। এখন দেখো এই যে আমাদের কি বলছে, আমাদের বলছে যে tan থিটা সমান সমান b মাইনাস a বাই b প্লাস a tan আলফা, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা যে কাজটা করব, আমরা এখন মেইন প্রমাণে চলে যাব।
আমরা প্রথমে সিওডি কোণের মান বের করছি, তাহলে কি আমরা দেখো তো লিখতে পারি না এরকম? দেখো তো ভাইয়া, আমরা কি লিখতে পারি B/A হবে হচ্ছে গিয়ে, আচ্ছা এটা ডি লিখছি ভুল করে, B/A হবে হচ্ছে গিয়ে BC/AC, কোনো ডাউট নাই। B/A হবে হচ্ছে গিয়ে BC/AC। এবং দেখো পিচ্চিরা আমার ভালো মতো একটু তাকায় দেখো, হ্যাঁ ভালো মতো একটু তাকায় দেখো, তোমার এটাকে যদি আমি যোজন বিয়োজন করি, এখন এটাকে যদি আমি একটু যোজন বিয়োজন করি, তাহলে দেখো কি হয়, যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা না যোজন বিয়োজন আগেই করবো না, আগে বিসিকে একটু ভাঙতে পারি। দেখো বিসিকে লিখতে পারি কি, বিসিকে লিখতে পারি হচ্ছে গিয়ে বিডি প্লাস সিডি, তাই না? এই যে দেখো বিসিকে লিখতে পারি বিডি প্লাস সিডি, কোনো ডাউট ছাড়াই বিসিকে লিখতে পারি বিডি প্লাস সিডি। আবার দেখো এসিকে কি লিখতে পারি, এসিকে লিখতে পারি হচ্ছে গিয়ে এডি প্লাস এডি মাইনাস সিডি, কোনো ডাউট ছাড়া এটা লিখতে পারি। দেখো বিসিকে লিখতে পারি হচ্ছে গিয়ে বিডি প্লাস সিডি, আর এসিকে লিখতে পারি এডি মাইনাস সিডি, এডি থেকে সিডি বাদ দিলে যেটা হয়। এখন দেখো এই যে বিডি আর এডি এইগুলাকে আমরা আবার কেমনে কি করি দেখো, ভালো মতো বুঝো কিন্তু, হ্যাঁ এই পার্টটা, এই যে মাঝখানের পার্টটা তোমরা সাইড নোটে লিখবা, বুঝছো? তাহলে দেখো আমরা কিন্তু এরকম লিখতে পারি, দেখো যে বিডি যেইটা সেটাকে আমরা দেখে লিখতে পারি, আমরা কি বলতে পারি যে ত্রিভুজ ওবিডিতে ট্যান আলফা, এই যে ট্যান আলফা, এই যে ত্রিভুজ ওবিডি যেটা আছে, এই ওবিডিতে ট্যান আলফা যেটা হবে সেটা হবে লম্ব বাই মানে বিডি বাই ভূমি ওডি, কোনো ডাউটই তো নাই। তুমি নিজে একটু চেক করে দেখো, ভিডিওটা পজ করে দেখো, আরেকবার দেখো, কারণ এগুলো টাফ ম্যাথ, তোমাকে বারবার দেখতে হবে এটা। তুমি ভিডিওটা পজ করে আরেকবার দেখবা, নাহলে কিন্তু এগুলো বুঝবা না, ঠিক আছে? মানে মাথায় ঢুকবে না তোমার, আর প্র্যাকটিস বারবার করতে হবে, ঠিক আছে পোলাপান? তাহলে দেখো আমি কি বলতে পারি যে ট্যান আলফা, এই যে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্যান আলফা সমান সমান হবে কি বিডি বাই লম্ব বাই ভূমি ওডি আর কি। তাহলে আমি বলতে পারি না এই ক্ষেত্রে যে বিডি যেটা হবে, বিডি হবে ওডি ইন্টু ট্যান আলফা, বিডি যেটা হবে সেটা হবে ওডি ইন্টু ট্যান আলফা। এবং ইজিলি বোঝা যায় যে, এবং ত্রিভুজ ও এডি থেকে আমি বলতে পারি যে এডি যেটা হবে সেটাও হবে আসলে ওডি ট্যান আলফা, কোনো ডাউট ছাড়াই। অন দ্য আদার হ্যান্ড সিডি তাহলে কি হবে ভাইয়া? তুমি যদি সিডির দিকে তাকাও, তাহলে তোমাকে ও সিডির দিকে তাকাইতে হবে। এবং তুমি ত্রিভুজ ও সিডি থেকে বুঝতে পারো ভাইয়া, তুমি ত্রিভুজ ও সিডি থেকে বুঝতে পারো, ভাইয়া, ত্রিভুজ ওসিডি থেকে বোঝা যায় যে ট্যান অ্যাঙ্গেল সিওডি, ওই যে দেখো এই সিওডি কেন লাগছে এবার বুঝছো? ত্রিভুজ ওসিডি থেকে বোঝা যায় ট্যান অ্যাঙ্গেল সিওডি হবে হচ্ছে গিয়ে, সিওডি হবে সিডি বাই ওডি, বা আমরা বলতে পারবো সিডি সমান সমান হবে হচ্ছে ওডি ইন্টু ট্যান থিটা, দেখো তুমি সিওডি কে তো ট্যান থিটা একটু আগে প্রমাণ করেই আসলা, তো এই জিনিসটাই তো আমরা লিখলাম। এই যে দেখো এই জন্যই তো আমরা এত কষ্ট করলাম ওইখানে, যে সিওডি কে ট্যান থিটা লিখবো আর কি, সরি। তাহলে দেখো বি বাই এ সমান সমান আসতেছি কি, দেখো সবার সাথে ওডি আছে, বিডি কে লেখা যাবে ওডি ইন্টু ট্যান আলফা, সিডি কে লেখা যাবে ওডি ইন্টু ট্যান থিটা, এটাকে লেখা যাবে ওডি ইন্টু ট্যান আলফা, ওডি ইন্টু ট্যান থিটা। তাহলে সবার সাথে যেহেতু ওডি আছে এটাকে ফি সাবিলিল্লাহ করে দিব। তাহলে বি বাই এ সমান সমান আসবে হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান থিটা, আবার ট্যান আলফা মাইনাস ট্যান থিটা। জাস্ট সিম্পলি ভাইয়া কি করে দিলাম, যে সিম্পলি বি বাই এ সমান সমান লিখে দিলাম ট্যান আলফা মাইনাস, মানে জাস্ট মানে এখান থেকে ওডি কমন নিয়ে ভাগ করে দিলাম। তো এটা হচ্ছে টু বি কন্টিনিউড, পরের পার্টে চলে যাই। চলো এখান থেকে আমরা পরের পার্টে যদি চলে যাই, তাহলে আমাদের যেটা রেজাল্ট আসলো সেটা হচ্ছে কি বি বাই এ সমান সমান ট্যান আলফা প্লাস ট্যান থিটা, ট্যান আলফা মাইনাস ট্যান থিটা।
এখন পোলাপান তুমি আমারে বলো যে আমারে কি বি বাই এ চাইছে নাকি বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ চাইছে। বোঝা যাচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ চাইছে। সো তুমি একবার উপরে যোজন করবা আর নিচে কি করবা বিয়োজন। উপরে যোজন নিচে বিয়োজন। বুঝাই যায় এই অঙ্কটাতে যে যোজন বিয়োজন করা লাগবে এটা ভাই যে কেউ বুঝবে, তুমিও পারবা ইনশাল্লাহ, তাই না? তুমি তো আগেই বুঝে গেছো, কারণ আমি জানি যে তুমি আসলে মহা ইন্টেলিজেন্ট। তুমি আগেই বুঝে গেছো, আমি জানি ভাইয়া। তো দেখো পোলাপান, দেখো জনগণ, ভালো মতো দেখো। এই অঙ্কটা একটু টাফ, বেশি টাফ না, একটু টাফ, জাস্ট বুঝতে হবে। তাহলে দেখো ফাইনালি রেজাল্টটা কি আসবে, বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, উপরে আসবে 2 tan আলফা, নিচে হবে 2 tan থিটা। বা যদি ক্যালকুলেট করি আমরা তাহলে দেখব যে tan আলফা সমান সমান আসতেছে হচ্ছে গিয়ে বি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু tan থিটা। যদি আমরা 2 কেটে দিই, দেখো তো ভাইয়া এটাই তোমাকে প্রমাণ করতে বললো কিনা। দেখো tan থিটা সমান সমান বি মাইনাস এ, আচ্ছা উল্টা হয়ে গেছে মনে হয় না, আচ্ছা সরি উল্টা হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখি তো দেখি, উপরে মনে হয় বিয়োজন করতে বলছে। আচ্ছা হ্যাঁ, বি মাইনাস এ উপরে হবে, আমি বি প্লাস এ লিখছি। তারা নেই, জিনিসটাকে জাস্ট উল্টায় দাও, বুঝছো? জিনিসটাকে জাস্ট কি করে দাও, উল্টায় দাও, মানে এইটা না করে জিনিসটাকে জাস্ট উল্টায় দাও, উল্টায় দাও। জিনিসটাকে যদি উল্টায় দাও তাহলে কি আসবে, বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ আসবে, উপরে হবে তখন tan থিটা, নিচে হবে তখন tan আলফা। সো ফাইনালি তুমি বলতে পারো tan থিটা সমান সমান হবে হচ্ছে গিয়ে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ tan আলফা। তো নিশ্চয়ই তুমি এই অঙ্কটা পারফেক্টলি বুঝে গেছো এবং এরই মাধ্যমে আসলে আমাদের 8.2 সমাপ্ত। জাস্ট সিম্পলি এখানে জাস্ট ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন, মেইন পার্টটা তো আগেই করে আসছি ভাই, যে এই জায়গাটাতেই করে আসছি, এইটা প্রপারলি তোমাকে বুঝতে হবে। এবং তুমি যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখো, ইজিলি বুঝতে পারবা। তুমি যত বেশি ভিডিওটা এটা দেখবা তত বারবার বুঝতে পারবা। এবং এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশনে আসার মতো ম্যাথ। এই 33 এবং এই 34 নাম্বার অঙ্কটা অবশ্যই ভালো মতো করবা। ঠিক আছে পিচ্চিরা আমার, অবশ্যই তুমি বুঝে গেছো। সো এরই মাধ্যমে আমাদের আসলে 8.2 সমাপ্ত। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে গিয়ে 8.3। হোপফুলি আর 2টা ক্লাসেই তোমাদের এই চ্যাপ্টারটা সমাপ্ত হয়ে যাবে। খুদা হাফেজ পিচ্চিরা।